আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরা পদার্থ বিজ্ঞানের প্রথম পত্রের তরঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। আমরা তরঙ্গ অধ্যায়ের বিট অংশটা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে এই বিটের বাকি অংশটা আমরা আলোচনা করতে চেষ্টা করব। তো বিট কি জিনিস তোমরা গত ক্লাসে বুঝেছ। বিট হচ্ছে প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি তরঙ্গ যদি প্রায় একই সময়ে কোনো এক জায়গা থেকে উৎপন্ন হয়ে পরস্পর উপরিপাতনের ফলে পর্যায়ক্রমে যে হ্রাস বৃদ্ধিটা ঘটে তাকে আমরা বিট বলি, তাই তো? আজকে আমরা বিটের যে ব্যবহার সেটা দেখব। বিটের গাণিতিক বিশ্লেষণ গতদিন আমরা দেখেছিলাম। আজকে বিটের ব্যবহার আলোচনা করব। তাহলে আমরা কোন অধ্যায় পড়ছি? তরঙ্গ অধ্যায়ে বিট নিয়ে আলোচনা হচ্ছে। এখন বিটের ব্যবহার, বিট ব্যবহার করে আমরা কোনো একটা অজানা কম্পনী, কোনো একটা সুশলাকার অজানা কম্পনী নির্ণয় করা যায়। এছাড়াও খনিতে বায়ু দূষিত হয়েছে কিনা, বায়ু বিশুদ্ধ আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমরা বিট ব্যবহার করে থাকি। তাহলে আমরা প্রথমে চলে আসি অজানা কম্পাঙ্ক নির্ণয়। আমরা প্রথমে কি নির্ণয় করব? অজানা কম্পাঙ্ক। অজানা কম্পাঙ্ক নির্ণয় করব। কার কম্পাঙ্ক? একটা সুশলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয় করব। তাহলে আমাদের দুইটা সুশলাকা নিতে হবে। তোমরা সুশলাকা হয়তো অনেকে দেখেছ। সুশলাকা দেখতে এমন, এটা একটা সুশলাকা, এখানে আরো একটা সুশলাকা এঁকে ফেলবো। দুইটা সুশলাকা ধরে নেই। এই প্রথম অজানা কম্পাঙ্ক, অজানা কম্পাঙ্ক F1 অথবা N1 ধরতে পারি। আর এটা ধরে নিই জানা কম্পাঙ্ক। দুইটা সুশলাকা আমরা নিলাম, এটার নাম হচ্ছে সুশলাকা। এখন দুইটা সুশলাকাকে আমরা কি করব? কম্পিত করব। কম্পিত করার জন্য কি করতে হবে? একটা রাবার প্যাড নিতে হবে। রাবার প্যাডের মধ্যে যদি আমি এইভাবে আঘাত করি তাহলে কি হবে? কম্পিত হতে থাকবে। তাহলে দুইটা সুশলাকাকে আমি একই সময়ে শব্দায়িত করব, কম্পিত করব। তো একটার কম্পাঙ্ক আমরা জানি, অন্যটার কম্পাঙ্ক আমরা জানি না। তাহলে এইটার কম্পাঙ্ক কত এটা আজকে আমরা বের করতে চেষ্টা করব। কি নিয়ে? আমরা বিটের সাহায্য নিয়ে আমরা এই অজানা কম্পাঙ্কটা বের করব। তাহলে বিট কিভাবে তৈরি করে গত ক্লাসে আমরা বলেছিলাম। বিট তৈরির জন্য কি করতে হয়? এই দুইটি সুশলাকে একত্রে শব্দায়িত করতে হবে। এর ফলে এদের মধ্যে উপরিপাতনের ফলে শব্দে একটা হ্রাস বৃদ্ধি পাওয়া যাবে। তো এই হ্রাস বৃদ্ধিটাকে আমরা বিট বলবো। সেকেন্ডে কয়টা শব্দ উৎপন্ন হলো সেটা হচ্ছে বিট। তাহলে প্রথমে আমরা এই দুইটা সুশলাকাকে শব্দায়িত করব। শব্দায়িত করার পর
একটা বিট উৎপন্ন হলো। ধরে নিই এই বিট সংখ্যা, ধরে নিলাম বিট সংখ্যা হলো 5টি, সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হলো। ধরে নিলাম আমরা প্রথম যখন দুইটাকে শব্দায়িত করব তখন একে অপর উপরিপাতনের ফলে 5টি বিট উৎপন্ন হলো। তাহলে এই পর্যায়ে আমাদের যে অজানা কম্পাঙ্কটা আছে এর মধ্যে কিছু মোম লাগিয়ে দিব, কিছু মোম লাগিয়ে দিলে কি হবে, কম্পাঙ্ক কমে যাবে, তাই তো? এখন আবার দুইটাকে শব্দায়িত করব, শব্দায়িত করলে এখন আবার বিট উৎপন্ন। তাহলে এই যে প্রাথমিক বিট সংখ্যা, প্রাথমিক আর চূড়ান্ত বিট সংখ্যা কম বা বেশি দুইটার একটা তো হবে, তাই না? এই যে প্রথম যে বিট সংখ্যাটা আমরা পেয়েছিলাম, পরবর্তীতে যখন এর মধ্যে একটু মোম লাগিয়ে আমি আবার বিট তৈরি করলাম তখন হয় কম হবে না হয় বেশি হবে। যদি বিট সংখ্যা বেশি হয় তাহলে আমরা সূত্রটা কোনটা পাবো, বিট সংখ্যা তোমরা খাতায় লিখে রাখো, বেশি হলে অজানা কম্পাঙ্ক f1 সমান f2 প্লাস মাইনাস n। এই সূত্র থেকে আমরা অজানা কম্পাঙ্কটা বের করব। তার কারণ f2 আমাদের জানা, f2 মানটা আমাদের জানা আছে, তাহলে f2 মানটা বসিয়ে দেব। আর আমরা এখন শেষ পর্যায়ে যে বিট সংখ্যাটা পেলাম সেটা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা কি পাবো, এই যে অজানা কম্পাঙ্কটা পেয়ে যাব। কিন্তু অজানা কম্পাঙ্ক পাওয়ার জন্য এখন আমরা প্লাস সূত্রটা ব্যবহার করব না মাইনাস সূত্রটা ব্যবহার করব, সেটা হচ্ছে কথা। যখন বিট সংখ্যা পরবর্তীতে বেশি হবে তখন সূত্রটা হবে f2 মাইনাস n। বিট সংখ্যা বেশি হলে এই সূত্রটা ব্যবহার করব আমরা, f1 সমান f2 মাইনাস n। কারণ f1টা আমাদের অজানা ছিল, এই অজানা কম্পাঙ্কটা আমরা বের করে ফেলতে পারবো যদি আমরা একটা কম্পাঙ্ক জানি আর বিট সংখ্যাটা যদি আমরা বের করতে পারি। তাহলে কি হবে, আমাদের বিট সংখ্যা বেশি হলে অজানা কম্পাঙ্ক হবে এই সূত্র অনুসারে। আর যদি বিট সংখ্যা কম হয় বিট সংখ্যা কম হলে, বিট সংখ্যা যদি কমে যায় সেই ক্ষেত্রে কি হবে, তার মানে আগে যে 5টা বিট ধরে নিলাম আমার উৎপন্ন হয়েছিল, এরপরে যখন এখানে আমরা মোম লাগালাম তখন যে চূড়ান্ত বিটটা তৈরি হলো সে বিটের সংখ্যা যদি কম হয়, 5-এর চেয়ে কম, ধরে নিই 3 হতে পারে 4 হতে পারে, কম হলে তখন অজানা কম্পাঙ্ক কোন সূত্রটা ব্যবহার করব, তখন অজানা কম্পাঙ্ক হবে f1 সমান f2 প্লাস n। তাহলে যে আমরা প্লাস মাইনাস দেখেন ইউজ করেছি, এই সূত্রটা আমরা কোথা থেকে পেলাম, এই সূত্রটা আমরা বিটের গাণিতিক বিশ্লেষণ থেকে আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে n সমান f1 f2, এই সূত্রটা আমরা পেয়েছিলাম। তাহলে এখন দেখো আমরা একটা সুশলাকার অজানা কম্পনী আমরা কিভাবে বের করব। আমরা প্রথমে দুইটাকে শব্দায়িত করে একটা বিট তৈরি করে নেব, পরবর্তীতে এখানে কিছু মোম লাগিয়ে আবার
বিট তৈরি করব। বিট তৈরি করার পরে যদি আগের চেয়ে বেশি হয় কম্পন সংখ্যা, বিট সংখ্যা যদি বেশি হয়, 5-এর বেশি, 6 বা 7 হয়ে গেল, তখন আমরা মাইনাস সূত্রটা ব্যবহার করব, তার মানে কম হবে। আর যদি আমরা বিট সংখ্যা কম পাই তখন, তার মানে 5-এর চেয়ে যদি কম পাই, তখন কি হবে, তখন সূত্রটা যে প্লাসের সূত্র হয়ে যাবে, তার মানে বেশি হবে। তার মানে আগের এই সুশলাকার যে কম্পাঙ্ক তার চেয়ে বেশি এটা হবে যদি কি হয়, বিট সংখ্যা কম হয়। তাহলে আমরা এই কথাগুলো ভালো করে মনে রাখবো। তার কারণ হচ্ছে আমরা যখন সৃজনশীল করব, গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, তখন এই কথাগুলো তোমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, এরপরে আরো কিছু শর্ত তোমাদের মনে রাখতে হবে। যদি এখানে আমরা একটু আগে বলেছিলাম কিছু মোম লাগিয়ে এটাকে একটু ভারী করে আমরা দ্বিতীয়বার বিট উৎপন্ন করব, কিন্তু এখন যদি আমরা এই কাজটা না করে আমরা এই সুশলাকাটাকে কিছু শিরীষ কাগজ দিয়ে ঘষে এতে কিছু ওজন কমিয়ে ফেললি, তখন কি হবে, তার মানে এই সুশলাকাটা ঘষবো, কি দিয়ে ঘষবো, শিরীষ কাগজ দিয়ে বা কিছু দিয়ে ঘষে আমি এর থেকে কিছু ওজন কমিয়ে ফেলবো। এরপরে যদি আমি আবার বিট তৈরি করি, তখন আমাদের যেই শর্তটা, সেই শর্তটা হয়ে যাবে উল্টো। সেই চূড়ান্ত বিট সংখ্যা কম বা বেশি হবে। তো যদি এক্ষেত্রে মানে কোনটা, ওজন কমানোর ফলে, ওজন কমানোর ফলে যদি বিট সংখ্যা বেড়ে যায়, যদি বিট সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে, অজানা কম্পাঙ্ক, তার মানে f1 সমান কি হবে, f2 প্লাস n। যদি আমি এখান থেকে কিছু ওজন কমিয়ে ফেলি, কিভাবে কমাবো, কিছু শিরীষ কাগজ দিয়ে ঘষে কমাবো। সেক্ষেত্রে যদি আমি পরবর্তীতে বিট যদি বেশি পাই, তখন কিন্তু এখানে প্লাস সূত্রটা আসবে। কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম এখানে মোম লাগানোর ফলে যদি চূড়ান্ত বিট সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা মাইনাস সূত্র ব্যবহার করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে প্লাস সূত্র হবে। আবার যদি বিট সংখ্যা কমে যায়, সেক্ষেত্রে উল্টোটা হবে, f2 মাইনাস n। তাহলে তোমরা এই 4টা শর্ত ভালো করে মনে রাখবে, কারণ আমরা অঙ্ক করতে গেলেই এই শর্তটা তোমার খুবই জরুরি হয়ে যাবে। এই শর্তটা মনে না থাকলে তুমি কোনোভাবে অঙ্ক মেলাতে পারবে না। আচ্ছা, এছাড়াও আমরা বিটের ব্যবহারে বলেছিলাম যে খনির ভেতরে অনেক শ্রমিকরা কাজ করে, তাই না, কয়লা খনি আছে, স্বর্ণের খনি আছে, লোহার, বিভিন্ন ধরনের খনি আছে। এই খনির ভেতরে শ্রমিকরা কাজ করে, তাই না। এখন ওই খনির ভেতরের আবহাওয়াটা, বায়ুমণ্ডলটা যদি তোমার দূষিত হয়ে যায়, তখন শ্রমিকরা অসুস্থ হয়ে পড়বে বা অনেকে মারাও যেতে পারে। এই জন্য আমরা ওখানকার পরিবেশটা ঠিক আছে কিনা, তার বায়ুটা দূষিত না বিশুদ্ধ, এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। তো এটা পরীক্ষা করার জন্য আমরা বিটের সাহায্যে পরীক্ষা করতে পারবো। যখন আমরা ওই খনির ভেতরে গিয়ে বিট তৈরি করব, বিট তৈরি করার চেষ্টা করব, দুইটা সুশলাকে শব্দায়িত করে উপরিপাতনের ফলে যদি দেখি যে বিট উৎপন্ন হয়,
তাহলে ধরে নেব যে ওখানের বায়ুটা দূষিত। আর যে বিট তৈরি না হয় তখন ধরে নেব বায়ুটা বিশুদ্ধ আছে। তাহলে এভাবে আমরা বিটের ব্যবহার করব। তা এখন আমরা এই সূত্রগুলো দিয়ে কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। গাণিতিক সমস্যা যদি আমরা সমাধান করতে চাই তাহলে গাণিতিক সমস্যাটা কি? দুটি সুরশলাকা, ধরে নিলাম দুটি সুরশলাকা, দুটি সুরশলাকা এ ও বি একই সময়ে, তোমরা বোর্ডে যা লেখা হচ্ছে এগুলো খাতায় লিখে ফেলো। দুটি সুরশলাকা এ ও বি একই সময়ে শব্দায়িত করলে বিট উৎপন্ন করা হলো। তো দুইটি সুরশলাকাকে আমরা একই সময়ে শব্দায়িত করলাম, এর ফলে শব্দায়িত করে ধরে নিই কয়টা বিট উৎপন্ন করলো এটাও লিখতে পারি আমরা, ধরে নিই চারটি বিট উৎপন্ন করা। যদি বি এর কম্পাঙ্ক 256 হয় তবে এ এর কম্পাঙ্ক কত? এক্ষেত্রে আমরা কি করলাম, চারটা বিট উৎপন্ন করলাম, বি এর কম্পাঙ্ক দিয়ে এ এর কম্পাঙ্ক কত হবে, কিন্তু এক্ষেত্রে একটা শর্ত তো অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে এ শলাকায় কিছু মোম লাগিয়ে বিট উৎপন্ন করলে, যদি আমরা এই শলাকার মধ্যে কিছু মোম লাগিয়ে বিট উৎপন্ন করি তাহলে কি হবে? বিট সংখ্যা কমে যায়। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? দেখো, জিনিসটা বুঝতে চেষ্টা করো। দুইটা সুশলাকা শব্দায়িত করে চারটা বিট উৎপন্ন করা হলো। তাহলে অজানা কম্পাঙ্ক হচ্ছে, এর কম্পাঙ্কটা জানা নেই কিন্তু বি এর কম্পাঙ্ক এখানে দেওয়া আছে 256, এটা একক লিখতে হবে, এত হার্জ। তবে এর কম্পাঙ্ক কত হবে? কিন্তু এক্ষেত্রে এই শলাকার কিছু মোম লাগিয়ে বিট উৎপন্ন করলে বিট সংখ্যা কমে যায়। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যদি বিট সংখ্যা কমে যায় বা বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে আমরা জানি এফ এ এফ বি প্লাস মাইনাস এন, আমাদের সূত্রটা হচ্ছে এটা। কিন্তু আমরা এখন মান যদি বসাই তাহলে কত হয়? এফ বি সমান কত বলেছি? বি এর কম্পাঙ্ক 256,
প্লাস মাইনাস কত 4, n এর মান এখানে দেওয়া আছে, 5 দিয়ে সাইড নোট লিখে দেবে। এখানে বি এর কম্পাঙ্ক বি সমান 256 হার্জ, আর বিট সংখ্যা n সমান 4। তাহলে এফ এ কত? তোমরা এফ না দিয়ে এন দিয়েও করতে পারো, স্মল এন ব্যবহার করতে পারো কম্পাঙ্কের ক্ষেত্রে। তাহলে এখন কত হবে? 256 সাথে প্লাস যোগ করলে কত হয়? 260 হার্জ বা 252। প্লাস চিহ্ন ব্যবহার করলে হবে 60, আর মাইনাস ব্যবহার করে 252। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? একটু আগে বলেছিলাম যদি বিট কমে যায় তখন কি হবে? প্লাস চিহ্নটা উত্তরে লিখবা, যেহেতু মোম লাগানোর পরে বিট সংখ্যা কমে যায়, সেহেতু এ এর কম্পাঙ্ক বি এর কম্পাঙ্ক থেকে ছোট হবে। অর্থাৎ এফ এ সমান 252 হার্জ। তাহলে এখন খেয়াল করে দেখো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। পরীক্ষায় কিন্তু এমন অঙ্ক প্রায় আসে, তোমরা ভালো করে খেয়াল করবা যে শর্তটা কি বলেছে। প্রথমে তো তোমাদের বিট একটা উৎপন্ন হলো, পরবর্তীতে কমে যায়, অথবা পরবর্তী কমে যায় না বলে যদি 4-এর জায়গায় 2 বা 3 দিয়ে দেয়, বা তিনটি বিট উৎপন্ন করে, ঠিক এইভাবে যদি দিয়ে দেয় তখন তুমি এই সূত্রটা ব্যবহার করে, প্লাসের সূত্র। আবার যদি তোমার উল্টো ভাবে বলে যে না কমে যায় না বেড়ে যায়, 4-এর জায়গায় যদি 5 বলে দেয়, 5টি, তখন কি করবা? তখন মাইনাস সূত্রটা ব্যবহার করলে কত হয়? আচ্ছা, আমাদের এখানে প্রথম যেটা বলেছি যে কমে যায়, কমে গেলে কি হয়? সরি, কমে গেলে তো তোমার এটা প্লাসটা হবে, প্লাস, সরি, তাহলে 260 হয়ে যাবে। আর যদি বেড়ে যায়, যখন এটা বেড়ে যাবে 4-এর চেয়ে বেশি, তখন কি হবে? তখন সূত্রটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই জিনিসটা তোমাদের ভালো করে খেয়াল করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। তাহলে আমাদের যে শর্তগুলো আছে এগুলো অবশ্যই মনে রাখতে হবে। শর্ত মনে না রাখলে তোমাদের অঙ্কগুলো প্লাস মাইনাসে যদি একটু গন্ডগোল হয়ে যায় তবে অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এছাড়াও আরো কিছু শর্ত দিয়ে দিতে পারে, যে আমি এখানে বললাম যে মোম লাগিয়ে, মোম না লাগিয়ে বলতে পারে যে সুশলাকার তার পেঁচিয়ে শব্দায়িত করলাম, অথবা এটা একটা ঘষে এটা থেকে কিছু ওজন কমিয়ে বিট তৈরি করলাম, তখন কি হবে? একটু আগে তোমাদের শর্তের মধ্যে যা বলেছি ওগুলো মনে করে তোমরা সূত্র লিখে দেবা। তাহলে আমরা যে অঙ্কটা করলাম এই অঙ্কটা ভালো করে মনে রাখবো, তবেই আমাদের এই টাইপের যত অঙ্ক আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। আচ্ছা, এখন আমরা অন্য আরেকটা অঙ্ক চেষ্টা করব। 2 নম্বর। দুটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, দুটি তরঙ্গ দৈর্ঘ্য
যথাক্রমে 1 মিটার এবং 1.01 মিটার, দুটো তরঙ্গ যাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এখন এদের শব্দায়িত করলে এদের শব্দায়িত করলে 6 সেকেন্ডে 20টি বিট উৎপন্ন হয়, 20টি বিট উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে তরঙ্গ বেগ নির্ণয় কর। তরঙ্গ বেগ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ওই আগের সূত্রে চলে যাই। আমাদের সূত্রটা কি ছিল? f1 মাইনাস f2n। যেহেতু দুইটি তরঙ্গের মধ্যে পরবর্তী তরঙ্গটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য এটা। যদি উল্টো হতো, প্রথমটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি দ্বিতীয়টা কম, তাহলে সূত্রটা আমাদের কি হতো? f2 মাইনাস f1 হতো। এই জিনিসটা খেয়াল করবে। তরঙ্গ দৈর্ঘ্য প্রথমটা যদি কম হয় তাহলে f1টা সামনে, প্রথমটা যদি বেশি হয় তাহলে f2টা সামনে বলবে। এখন আমরা তরঙ্গের প্রথম দিক দিয়ে আমরা একটা সমীকরণ বলেছিলাম, v সমান f ল্যামডা, এমন একটা সমীকরণ আমরা প্রতিপাদন করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে f সমান কত হয়? v বাই ল্যামডা, তাই না? আচ্ছা, তাহলে এখন এই অনুরূপ ভাবে আমরা f1 এর মানটা এখানে বসিয়ে দেব। f1 কত হবে? v ডিভাইড বাই ল্যামডা 1। প্রথমটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1 মাইনাস v ডিভাইড বাই ল্যামডা 2। এখানে কি দেওয়া আছে সেটা আমরা লেখা ফেলি। এখানে ল্যামডা 1 প্রথমটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, ল্যামডা 2 দেওয়া আছে 1.01 মিটার, বিট দেওয়া আছে কত? বিট দেওয়া আছে 20টি বিট উৎপন্ন করে, কিন্তু 6 সেকেন্ডে 20টি বিট। তাহলে আমরা সূত্র যেটা জানি, n হচ্ছে সেকেন্ডে কতগুলো বিট, তাহলে ওইভাবে লিখতে হবে 20 ডিভাইড বাই 6। এখন আমরা মানগুলো বসার আগে এখানে ভিটা কমন নিয়ে নিই। 1 ডিভাইড বাই ল্যামডা 1 মাইনাস 1 ডিভাইড বাই ল্যামডা 2, n এর মান হবে 20/6। আচ্ছা, এখন ল্যামডা 1 এর মানটা বসাবো 1 মাইনাস 1 পয়েন্ট, এখানে লসাগু কত লিখ? 1.01। তাহলে 1.01 মাইনাস 1, তাই তো? খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে যাই তাহলে 1.01 লসাগু হবে, তাহলে এটা হবে 1.0 মাইনাস 1 ইকুয়াল 20/6। এখন আমরা এটাকে সমাধান করব। 1.01 থেকে 1 চলে গেলে কত থাকে? 0.01 ডিভাইডেড 1.01, 20/6। এখন যদি আমরা ভিটাকে এখানে রেখে এটা দিয়ে এটা গুণ করে এটা দিয়ে এটাকে গুণ করবো, কোনাকুনি গুণ করে ফেলি।
তাহলে কি হলো 20 into 1.01 divided by 6 into 0.01। এখন এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমরা একটা নির্দিষ্ট মান পেয়ে যাব, সেটাই হবে তরঙ্গ বেগ। তাহলে তোমরা এটা একটু ক্যালকুলেট করে দেখো কত হয়। আমরা যদি তোমাদের সময় দিলাম, এটা কত হয় আমি একটু দেখি কত হয় রেজাল্টটা। হ্যালো, 336.67। দেখো তোমাদের ক্যালকুলেশনের সাথে মিলেছে কিনা। তাহলে তরঙ্গের ব্যাগটা হবে কত? 336.67। ব্যাগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে আমরা শব্দের ব্যাগ পেয়ে গেলাম 336.67 মিটার। তাহলে এভাবে আমরা যে কোনো অঙ্ক আমাদের সামনে আসবে, আমরা ঠিক এই একইভাবে আমরা এই সূত্রগুলো ইউজ করতে চেষ্টা করব। আমাদের বিটের যে সূত্রটা, এটা সবসময় আমরা খেয়াল রাখবো, f1 মাইনাস f2 সমান n। দুইটা কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে বিট সংখ্যা। বিট সংখ্যাটা কত? দুইটা কম্পাঙ্কের পার্থক্যের সমান। তাহলে বিট দিয়ে যত অঙ্ক আসবে তোমরা এই সূত্রটা ইউজ করতে চেষ্টা করবে। এখানে যদি দুইটি তরঙ্গ দৈর্ঘ্য না দিয়ে সরাসরি কম্পাঙ্ক দিত, তখন কি করতো? তখন আমাদের এটার ভাঙার দরকার ছিল না, আমরা দুইটা কম্পাঙ্ক ব্যবহার করতাম। দুটো কম্পাঙ্ক থেকে আমরা যেই মানটা আমাদের বের করতে বলতো সেভাবে আমরা বের করে নিতাম। তাহলে তোমরা এই সূত্রটা ভালো করে খেয়াল করবে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো নতুন কিছু সমীকরণ আমরা দেখব, এবং ওই সমীকরণ দিয়েও আমরা কিছু কিছু গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। তাহলে তোমরা বাসায় ভালো করে চর্চা করবে। এই জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে উদাহরণ। বইয়ের যে উদাহরণগুলো আছে, বইয়ের উদাহরণগুলো তোমরা করবে। বইয়ের উদাহরণের অঙ্কগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে তোমাদের যে সমস্যাগুলো দূর হয়ে যাবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা সূত্র দিয়ে কিছু কিছু নমুনা অঙ্ক বইয়ের ভেতরে দেওয়া আছে। এরপরে আমরা বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করব, সেখানেও এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তাহলে তোমাদের বাড়ির জন্য যে কাজটা দেওয়া হলো, বাসায় ভালো করে একটু চর্চা করবে। তাহলে তোমাদের তরঙ্গের যে অঙ্কগুলো, সেগুলো ধীরে ধীরে তোমাদের জন্য
সহজ হয়ে যাবে। তাহলে তোমাদের আজকের যে আলোচনা আশা করি তোমাদের কিছু হলেও কাজে লাগবে। তোমরা বাসায় এগুলো চর্চা করবে এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তোমাদের জন্য এখানেই ক্লাসকে সমাপ্ত করছি, আগামী দিনের ক্লাসে আমন্ত্রণ জানিয়ে। খুদা হাফেজ।